দর্শক স্বাগত আন্ডারকভার লাইভে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখেছেন আমরা অনুসন্ধান দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও মন অনেকটা ভারী হয়ে গিয়েছে। আসলে সমস্ত ভাগ্যবত নারী প্রতিটি পদে পদে তারা বাধাগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, অসহায় অবস্থা তারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো আজকে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্ডারকভার লাইভে, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তার পাশে রয়েছেন একদম পরিচিত মুখ, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যাদের কথা আমরা বলছি আসলে সেই শ্রেণী থেকে আমরা একজনকে নিয়ে এসেছি। তার নাম আমরা দিয়েছি বকুল, যে 14 বার বিক্রি হয়েছে মাত্র 1.5 মাসে বিভিন্ন জায়গায়। সে আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার একজন কর্মী, তিনি এই অনুসন্ধানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা আসলে এই আলোচনায় যাওয়ার আগে শুরুতে বকুলের কথা শুনে আমরা আসলে আলোচনায় যেতে চাই। আসলে এই 1.5 মাস তার জীবনে কিন্তু খুবই দুর্বিষহভাবে সে কাটিয়েছে। সে গ্রাম থেকে ঢাকা এসেছিল চাকরির খোঁজে, পরবর্তীকালে তারা দালাল চক্রের হাতে পড়েছে, পাচার হওয়ার জন্য অনেকবার বিক্রি হয়েছে। বকুল, যদি আপনি আপনার এই 1.5 মাসের কথা আমাদেরকে একটু 2-1 মিনিটের মধ্যে জানান, তাহলে দর্শক সহ আমরা সবাই ব্যাপারটি জানতে পারবো। আসলে প্রথম চাকরির জন্য আসার পরে রাকিব এক দালালের সাথে পড়ে যাওয়ার পরে সে এক জায়গায় নিয়ে দিদির বাসায় বিক্রি করে দেয়। বিক্রি করার পর ওইখানে মারধর করে বিভিন্ন ছেলেরা তার নির্যাতন করায়। আমি করতে চাই না, তবু মারধর করার পরে জোর করে আর কাজ করার পরে সে ভিডিও করে রাখার পরে 5-6 দিন পরে আবার ওইখান থেকে বিক্রি করে দেয়। বিক্রি করার পরে দালালের হাতে নারী পাচারের হাতে পড়ে যাওয়ার পরে ওইখান থেকে নারী পাচার আমিরের সাথে পড়ে যায় মন্তর, আর ওইখান থেকে বের হইতে পারি না। একজনের হাত থেকে একজনের হাতে পড়ে যাওয়ার পর্যন্ত এই পর্যন্ত আমি আর রেখাই পাই না। পরে আমি থানা এলাকাবাসী কাছে বলি, এই চিলাচিলি করি, নারী পাচার তার বাড়ি আছে, তারপরেও সে মারধর করে আর নির্যাতন করে। এই বিভিন্ন আমরা বকুলের কথা শুনছিলাম। আসলে তিনি যে কথাটা বলার চেষ্টা করছিলেন, আসলে এই চক্রগুলো কিন্তু সারা দেশে একইভাবে কাজ করে। ফরিদা ইয়াসমিন, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে। পুলিশ তো অনেক তৎপর এই ব্যাপারে, আমরা দেখেছি সারা দেশের অভিযান পরিচালনা করছে, সবকিছু করছে, কিন্তু নারী কিন্তু সহিংসতার একটা বড় হাতিয়ার হিসেবে কাজ হচ্ছে এখন সব জায়গাতেই। তো এই সমস্ত ভাগ্যহত নারীরা আসলে প্রতি মুহূর্তে বিড়ম্বিত হচ্ছে। আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে নারীরা এখনো প্রতিনিয়ত বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। এজন্য আমরা পুলিশ তৎপর এবং সারা বাংলাদেশে পুলিশের নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটা পুলিশ স্টেশনে ফিমেল পুলিশ অফিসার দেওয়া আছে। কোনো ভুক্তভোগী বা এইরকম হাত বদলের যে নারীরা হাত বদল হচ্ছে বিভিন্ন স্থানকাল পাত্রভেদে, আমরা যদি সেই ইনফরমেশন জানতে পারি এবং সে যদি ভিকটিম আমাদের কাছে আসে, তাহলে আমরা এটাকে কার্যকরী ভূমিকা পালন করব। মিজানুর রহমান, আমরা কিন্তু এই বকুলকে নিয়ে কয়েকটা থানায় গিয়েছিলাম। সে কিন্তু মাঝখানে ধর্ষিত হয়েছিল এই চক্রের হাত থেকে। বাসে যখন সে চেষ্টা করেছে ধর্ষিত হয়েছিল। সেখানে কিন্তু যখন সে একদম সাধারণ একজন ধর্ষিত নারী হিসেবে, এবং সে তো এখন যৌনকর্মী হিসেবে আসলে তাকে জীবন কাটাতে হচ্ছে, তখন কিন্তু সে খুব একটা সদাচরণ সেখানে তারা পায়নি আসলে। এবং তারা বলেছে, তোমাকে যেখানে চেয়ারে বসতে দিলাম এটা তোমার অনেক বড় সৌভাগ্য। এই সৌভাগ্য কি তার আসলে হওয়ার কথা ছিল না? দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ফরিদা ইয়াসমিন যে কথাটা বলেছেন সেই সূত্রে একটু কথা বলি। উনি যে কথা বলেছেন যে পুলিশ খুব তৎপর এবং কাজ করছেন, এর সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এই কথাটি যে যদি আমাদের কাছে তথ্য আসে বা ভিকটিম যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা অবশ্যই তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করব এবং সেটা আমরা করে থাকি। এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে, কেননা এই প্রয়োজনীয় যে তথ্যটা, এই তথ্য সংগ্রহ করবার দায়িত্ব কিন্তু আমাদের বিশেষ বিশেষ সংস্থার উপরে অর্পণ করা হয়েছে রাষ্ট্র থেকে। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে, এবং তাই যাদের এই তথ্য সরবরাহ করবার এবং সংগ্রহ করবার দায়িত্ব, তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে কিন্তু আজকে ওনাকে এই কথাটা বলতে হতো না। দ্বিতীয়ত, যে ভিকটিম যদি আসে না, ভিকটিম তো এক হাত থেকে অন্য হাতে চলে যাচ্ছে, পাচারের পর পাচার হচ্ছে, এবং সে অন্ধকার জগতে কিন্তু বের হয়ে আসবার কোনো সম্ভাবনা সে দেখছে না। তাকে কিভাবে উদ্ধার করে? সেই ভিকটিম তো ওনার কাছে আসবেন না, কারণ আসবার সেই খুঁজে বের করতে হবে, আসবার সেই সুযোগটা নেই। সুতরাং যখনই কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে, যখন আমরা জানছি যে একটি মেয়েকে হয়তো কোথাও তুলে নিয়ে যাওয়া হয়েছে বা তার হদিস পাওয়া যাচ্ছে না, তখন
সেই নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাকে খুঁজে বের করা, এটা তো একজন প্রধানত দায়িত্ব দর্শক তো রয়েছেন রাষ্ট্রের। ফোনে, তিনি প্রশ্ন আমাদের কাছে রাখতে চান। দর্শক, আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি হ্যালো, আমি তুফান জামান বলছিলাম খুলনা থেকে। জি যে আমি ফরিদা ইয়াসমিন স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। যে স্যার, আমি জানতে চাচ্ছি যে আজকে টেলিভিশনে যেটা দেখাইলো যে মিরপুরে একটা হোটেলে রেড করলো, সেখানে পুলিশ থাকলো, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিল না। পুলিশ তো যেহেতু আপনাদের একটা ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, ম্যাক্সিমাম থানায় আছে, তো পুলিশ তো ইচ্ছা করলে তাদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টারও দিতে পারতো, কিন্তু সেখানে তাদের আগ্রহ ছিল না। তো পুলিশ যদি জনগণের বন্ধু হয়, তাহলে কি এখানে সে একটা ভালো পদক্ষেপ নিতে পারতো না? আপনাকে ধন্যবাদ। আমি ফরিদ স্যারের ইয়াসমিন, কাছে প্রশ্নটি আপনার কাছে তিনি opinion করেছেন জানতে এবং চাচ্ছি। তিনি দেখানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন আসলে পুলিশের ভূমিকা আসলে এক্ষেত্রে কি হওয়া উচিত ছিল এক্ষেত্রে। এখন পুলিশ আবার অনেকগুলো ভাগ আছে। এখন ট্রাফিক পুলিশ, পেট্রোল পুলিশ, এটা থানা লোকাল পুলিশ, এবং পুলিশ। তারা প্রপারলি ইনফর্মড হয়ে সেখানে গিয়েছে এবং 4-5 জন এরকম ভিকটিমকে পেয়েছে এবং তারা অজুহাত দেওয়ার চেষ্টা করেছে যেহেতু আমাদের এখানে এসি স্যার নেই, সেক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। আমরা বলেছিলাম সাপোর্ট সেন্টারে দেওয়ার ব্যবস্থা করেন, তিনি বলেছেন যে সাপোর্ট সেন্টারে তো প্রস্টিটিউট রাখা হয় না। এই সমস্ত কথা তিনি আমাদেরকে বলেছেন সে সময় আর কি। তো এই ক্ষেত্রে তিনি দায়িত্বটা পালন করতে পেরেছেন কিনা, ওই ক্ষেত্রে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। অবশ্যই পুলিশ এটা হ্যান্ডেল করতে হতো, এটা আমি স্বীকার করছি। দ্বিতীয়ত, যে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমরা নর্মালি এই প্রস্টিটিউট বলবো না, যে যদি কেউ অপোজিট পার্টি তারা কিন্তু আটক হয়ে সেখানে রয়েছে এবং পুলিশ বলছে তারা ওখানে ওই শব্দটা তারা বারবার ব্যবহার করছিল সেখানে আর কি। আসলে এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হতো। হয়তো আমাদেরকে ডাকলে আমরা ওখানে যেতাম, কিভাবে তাকে তাৎক্ষণিকভাবে হ্যান্ডেল করা যায় সেটা আমরা করতে পারতাম। দর্শক আয়োজন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদেরকে প্রশ্ন করবেন। দর্শক, আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি জি, আমার নাম হচ্ছে নোহেরম, আমি কুমিল্লা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে মানবাধিকার কমিশনার স্যার মেজানুর স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা যেটুকু দেখলাম যে পুলিশ তো হচ্ছে জনগণের বন্ধু। পুলিশের ক্যামেরাম্যানের সাথে যে পুলিশগুলো রয়েছিলেন, ইচ্ছে করলে তো তারা এক দর্শিত নারী যারা রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারতেন। উনি একটু পিছপা হয়ে চলে আসলেন, সেটা আমরা দেখেই আমাদের মনে হয় না যে পুলিশের কাছে কোনো মানবতা বোধ রয়েছে বলে মনে হয় না। যারা দূষিত নারী তাদেরকে ইচ্ছে করলে উনি ওইখান থেকে নিয়ে আসতে পারতেন। স্যার, এটাই আপনার জনাব মিজানুর রহমান, আপনার প্রশ্ন তিনি রেখেছেন। মানে ওনার ক্ষোভ এবং ক্রোধ এটা খুবই আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি, কিন্তু এটুকু মনে করতে হবে যে কোনো একক একজন পুলিশের কর্মকর্তা বা কর্মচারী তার কিন্তু আচরণ নিয়ে সেটাকে কিন্তু জেনারেলাইজ করাটা আমাদের উচিত। সবার জন্য সেটা প্রযোজ্য না, প্রযোজ্য না হতে পারে। তবে আমরা যে হয়ে গেছে কি যে আমরা তো প্রত্যাশা করি এবং আমাদের প্রত্যাশাটা গগনচুম্বী। আমরা চাই যে আমাদের পুলিশটা তারা যে জনগণের বন্ধু, এটা প্রকৃত অর্থেই যেন আমরা এটা প্রতিনিয়ত যেন দৃশ্যমান হয়, সেটা আমরা দেখতে চাই। এবং একজন মানুষ তিনি যে কর্মে নিয়োজিত হোক না কেন, তিনি যদি যৌনকর্মীও হয়ে থাকেন, ইভেন এই যৌন কর্ম এই স্বীকৃতি কিন্তু তার প্রাপ্য। কেননা রাষ্ট্র তাকে যথাযথ অন্য কোনো পেশায় নিয়োজিত রাখবার যে অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের ব্যর্থতার দায় একজন মানুষকে বয়ে বেড়াতে হচ্ছে সারা জীবন, এটি কিন্তু রাষ্ট্রের জন্য লজ্জাস্কর হওয়ার কথা। সেখানে রাষ্ট্রকে আরো বেশি মানবিক হতে হবে, নাগরিকদের সাহায্যে এগিয়ে আসতে হবে, তাদের জন্য সুযোগের সৃষ্টি করে দিতে হবে, তাদের জন্য আপনার এই চাকরির সন্ধান এবং সেই সুযোগগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এগুলো বৃদ্ধি করতে হবে। এই ঘটনাগুলো আপনারা যে তুলে ধরছেন, এর মাধ্যমে রাষ্ট্রের এই উপলব্ধির জায়গাটা যদি আরো বৃদ্ধি পায়, সরকার যদি ব্যাপারে তাদের নজরটা দেয়, তাহলে নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন আসলে স্কাইপিতে, তিনি আলমগীর সেলিম, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আগেও তিনি আমাদের সাথে কাজ করেছেন। তার কাছে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে, আপনি যখন অনুসন্ধান করতে গেলেন এবং যারা মানবাধিকার সংগঠন কর্মী আপনারা কাজ করছেন, আপনারা সেক্ষেত্রে আমাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সময় বলেছিলেন যে বিভিন্ন সময় আপনারা অনেক রকম বাধার সম্মুখীন হয় সমস্ত নারীদেরকে উদ্ধার করার ক্ষেত্রে। সেই বাধাগুলো আসলে কি কি আপনার কাছে আমরা জানতে চাই। এই বাধাগুলো হচ্ছে, আমরা যখন কোনো অভিভাবক আপনাদের কাছে আবেদন করি বা আমরা নিজস্ব উদ্যোগে যখন আমরা জানতে পারি ফ্লাডে আবাসিকে বা কোনো মেয়ে আটক আছে, তখন আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, কোনোভাবে ব্যর্থ হই তাহলে আমরা
পেডে একটি লিখিত আবেদন করি স্থানীয় থানায় যে। তো থানায় যে আবেদন করলে পুলিশ কর্মকর্তা যে সকলে খারাপ তা না, কিছু অসাধু পুলিশ কর্মকর্তা যারা অপরাধীদের সাথে গোপনে তাদের যোগসাজশ রয়েছে, তখন আমরা অভিযোগটিকে এক এক সময় দেখা গেছে যে আমরা থানায় গেলে বলে যে আপনারা আপনারা রিসিপশনে করে আমাদের একটা রিসিপ্ট কপি দিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে রিসিপ্ট না করে স্থানীয় যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে কাছে পাঠিয়ে দেন। আমরা ঘটনাস্থলে গেলে অনেক ক্ষেত্রে যে দেখি যে এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য আমরা আবেদন করলাম, তাকে যে আর খুঁজে পাওয়া যায়, তখন ওই পুলিশ কর্মকর্তারা আবার আমাদের কর্মীদেরকে নিয়ে আসে থানায় এবং ঘটনাস্থলেও আমাদের লাঞ্ছিত অপমানজনক কথা বলা হয়। আবার অনেক সময় থানায় এসে আমাদেরকে অপমান করে, অপমানগ্রস্ত করে। এবং আপনার 2012 সালে আমরা আপনার কাছে আবারও আসবো। আসলে আমরা এই কথা বিষয়ে আরো কথা বলবো। আমরা দর্শক আমাদের ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত আন্ডারকভার লাইভে। আমরা আবার সরাসরি চলে যাব বকুলের কাছে। তার কাছে অনেক গল্প, অনেক অভিজ্ঞতা, অনেক দুঃখ, অনেক স্মৃতি। আমরা যে ঘটনাটা দেখানোর চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগে আন্ডারকভারে, সেখানে দেখেছিলাম যে একজন পুলিশের মাঝারি গোছের কর্মকর্তার সঙ্গে তাকে পার্কে ঘুরতে, এবং সে কিন্তু তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে এই পেশা যেন আর বিভিন্নভাবে সে থাকে, এবং তাকে কিন্তু অনেক খদ্দেরের সঙ্গে সে আলাপ সেখানে কিন্তু সে করিয়ে দিয়েছে। বকুল, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে আসলে তার সঙ্গে আপনার ঘটনাটা কি হয়েছিল এবং সে আর কাকে কাকে এই ব্যাপারে প্রভাবিত করেছে বিভিন্ন সময়। সে আমাকে নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পরে পুলিশ আসার পরে নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পরে সে আমাকে বিভিন্ন জায়গা নিয়ে গেছে, বিভিন্ন স্পটে নিয়ে যায় সে আমার সাথে নির্যাতন করছে, করছে আমাকে। কখনো এই গাড়ি ভাড়া দিছে, আর কিছুই দেয় নাই। আমার উপরে অনেক টার্চারিং করছে রাত্রে। এরকম তো আরো অনেকে আছে না, তার মানে জালের মধ্যে আছে, এরকম আরো অনেকে আছে না? অনেকে নাম তো আপনি আমাদেরকে বলেছিলেন। হ্যাঁ, সে বিভিন্ন জায়গা নিয়ে গেছে, নিয়ে যেয়ে এরকম করছে। করার পরে আবার কি যে যেন একটা কাজলা সাইডে একটা ওভার ব্রিজে উপরে চট, ওইখানে নিয়ে চটপটি খাইছি। খাওয়ার পরে ওইখান থেকে আবার এক জায়গায় নিয়ে যাবে, এর ভিতরে যে আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আসলে ফরিদা ইয়াসমিন, যে কথাটি আমরা বলছিলাম যে আমার কোনো বিশেষ বাহিনীর বিরুদ্ধে কোনো কিছু বলার জন্য অনুষ্ঠানের আয়োজন করিনি আসলে, কিন্তু যখন মানুষ সাহায্যের জন্য পুলিশের কাছে যাচ্ছে, যখন সেই সাহায্য করার পরিবর্তে তাকে অসৎ পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আরো বেশি করে, তখন আসলে সে কতখানি অসহায় সেই জায়গাটাতে। বকুল যে পুলিশের কাছে গিয়েছিল তখন সে পুলিশ পরিচয় দেয়নি নিশ্চয়। সে হলো সমাজের যে বিভিন্ন কীট শ্রেণীর মানুষ আছে, সেই পুলিশ সদস্য যেহেতু সে পুলিশের আইডেন্টিটি ফেক করে রেখেছে, সেই মানে মানুষের মতোই এখানে কিন্তু ওই পুলিশ কিন্তু তখন পুলিশ না। তারপরও পুলিশ তো মানুষ। আমি একটু বলবো সে সঠিক কাজ করেনি, সে অবশ্যই সে খুব খারাপ কাজ করেছে, এই ডিপার্টমেন্টের যেটা কলঙ্কজনক। এখন যে কাজটা করেছে ন্যাক্কারজনক, অবশ্যই বলবো এটা। এখন সেক্ষেত্রে আমাদের এটা আপনার ইনফর্ম হবে পুলিশ ডিপার্টমেন্ট এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে। মিজানুর রহমান, এই যে মানবাধিকারের কথা বারবারই আমরা বলি, তারা তো মানুষ, রক্ত মাংসেরই গড়া মানুষ, সন্তান কারো না কারো আর কি। তো এরা যখন এভাবে বিপদগামী হচ্ছে, ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। দু একটা মানবাধিকার সংগঠন কাজ করার চেষ্টা করছে, তারা খুবই দায়সারা গোছের কাজ করছে, অনেকে সামর্থ্য নেই। আসলে ফিরে আসার পথটা কি? দেখুন, ফিরে কিন্তু আসতে হবে কারো করুণায় পথে নয়, যে কেউ করুণা করবে এবং সেই অপেক্ষায় যে কখন সেই মানুষের আবির্ভাব ঘটবে, যে আমার প্রতি দয়া দেখাবে একটু। এখানে তো আমরা কিন্তু অধিকারের কথা বলছি। সেই অধিকারটি হচ্ছে যে আমার জীবন ধারণের এবং মর্যাদা নিয়ে আমার জীবনযাপনের অধিকার রয়েছে, এবং সেই অধিকার রক্ষা করবার জন্য ন্যূনতম যে সমস্ত শর্ত থাকা দরকার, ন্যূনতম যে সমস্ত পারিপার্শ্বিকতা দরকার, সেটি নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রকে কাজটি করতে হবে। দেখুন, আমরা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে মাঝে মাঝে অনেক প্রশংসনীয় উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করি। যখন মনে করুন আমাদের রাষ্ট্রের নেতা যখন বলেন যে আমার দেশে কেউ গৃহহীন থাকবে না, তোমরা তালিকা করো, প্রত্যেকে আমি ঘর বানিয়ে দেব, এই জিনিসটি কিন্তু
উনি যেমন বলছেন ওনার মহানুভবতা প্রকাশ পাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আরো খুশি হতাম যদি এটি কারো মহানুভবতা না হয়, যদি এটি আমার অধিকার হিসেবে যদি রাষ্ট্রের কাছ থেকে আমি দাবি করতে পারতাম। আমাদের এই অধিকারের জায়গাটিকে আরো সুদৃঢ় করতে হবে এবং দর্শক মানুষের আপনার কাছে যারা প্রশ্ন রাখতে চান, দর্শক আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আকিব হৃদয় কিশোরগঞ্জ থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। জি, আমাদের দেশে আইন আছে অথচ এর প্রয়োগ নেই, ভক্ষক আছে কিন্তু এদের রক্ষক নেই। তো যাদেরকে আইন পালন এবং আইন মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি আজকে আইন লঙ্ঘন করে, তো সেই দায়ভার আসলে কার উপর বর্তাবে? আমি এটা মিজানুর রহমান স্যারের কাছে প্রশ্ন করব। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। দর্শক আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে কলে, তিনি নামটি বলে প্রশ্নটি করুন আপনি। জি, আমি আমার নাম বলবো না। জি, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে পুলিশের কি এরকম কিছু বলা যায় না যে পুলিশ মানুষকে সহযোগিতা করবে কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করবে না? আমরা দুটি প্রশ্ন নিলাম, একজন বলছে রক্ষক হয়ে কেন ভক্ষকের ভূমিকা রয়েছে, এবং তারা বলছেন যে পুলিশের দায়িত্ব নিয়ে তারা প্রশ্ন করেছে। আপনি উত্তর দিন, তারপর আপনার কাছে উত্তরটি নিব। দেখুন, আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু থাকতে পারে, আমাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমাদের অনেক ক্রোধও থাকতে পারে, কিন্তু এর বাইরে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা বিপদে পড়ছি তখন কিন্তু যার কাছে আমরা প্রথম সাহায্যের জন্য আবেদন করছি তিনি কিন্তু আমাদের পুলিশ, তিনি কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনো সদস্য। শুনুন, তাদের দিকেও কিন্তু আমাদের তাকাতে হবে। মনে করুন যে এই যে আমাদের যে ঘটনাটা দেখিয়েছে যে পুলিশরা সদ্ব্যবহার করেনি, কেন একজন পুলিশ সদস্য সদ্ব্যবহার করছেন না? উনি যখন সারদাতে ট্রেনিং নিচ্ছেন তত তাকে শেখানো হচ্ছে যে কি ধরনের আচরণ করতে হবে, কেন তিনি পারছেন না? তখন কিন্তু আমাদের হিসেবটাও কিন্তু একটু পাল্টে যাবে। তখন দেখবো যে আমাদের মানে কতজন জনসংখ্যার জন্য আমাদের একজন করে পুলিশ রয়েছেন, এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় তখন দেখবো যে আমরা কোন অবস্থানে রয়েছি। এত চাপের মধ্যে যখন একজনকে কাজ করতে হয় তখন কিন্তু অনেক সময় যে উনি চাপটিকে নেবার মতো ক্ষমতা তার আছে কিনা, সেই মানসিক শক্তি এবং সামর্থ্যতা রয়েছে কিনা, এবং এই সামর্থ্যটা বজায় রাখবার জন্য আমরা তাকে কি কি দিচ্ছি, এই প্রশ্নটি কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তাই আমি পুলিশের পক্ষেও নয় বিপক্ষেও নয়, কিন্তু তাদের প্রতি কিন্তু আমাদের ন্যায় বিচার এবং ন্যায়সঙ্গত আচরণ আসলে মানবাধিকারের পক্ষে, আসলে মানুষের পক্ষে। ফরিদা ইয়াসমিন, একদমই শেষ পর্যায়ে আমরা রয়েছি। দর্শক অনেক ফোন করেছেন, অনেক প্রশ্ন জানতে চেয়েছেন। আমরা আসলে সমাধানের জায়গাটা জানতে চাই। আপনারা পুলিশ বাহিনীতে যারা রয়েছেন তারা তো নিশ্চয়ই মানবিক মন নিয়েই তো এই বাহিনীতে কাজ করছেন। আপনারা অনেকেই কাজ করছে, দু একজন তো এর বাইরে থাকতেও পারে, সেটা তো উদাহরণ হতে পারে না। আসলে একজন ভিকটিমের আসলে কি করা উচিত এই পরিস্থিতিতে যখন সে পড়বে, বাঁচার জন্য তার কি করণীয়? আসলে শুধু ভিকটিমের জন্য পুলিশ ল এনফোর্সমেন্টের মেম্বার হিসেবে, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অবশ্যই করবে, তবে ব্যক্তি মানুষ, সামাজিক মানুষ, কমিউনিটি পিপল, যেটা রাষ্ট্রীয় মানুষ, সবার দায়িত্ব আছে। শুধু সবাই যদি পুলিশের কাছে হেল্প চায় সবাই বিপদে পড়বে। একা পুলিশ তো এক্সস্টেড। হ্যাঁ, যেটা একটা ঘটনা বললো সেটা ঠিক আছে যে সে ব্যক্তি পুলিশ তার সাথে খারাপ কাজ করছে। এখন সবাইকে এই মানবিক ব্যাপারগুলোকে এগিয়ে আসতে হবে। শুধু একা পুলিশের পক্ষে আসলে সম্ভব না। যে বকুলের যে কাহিনীটা শুনলাম, বকুল কার দ্বারা প্রথমে প্রতারিত হয়েছে? তার আপনজন দ্বারা। তারপর সে ধাপে 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 হাত বদল হয়েছে, লাস্টে এক পুলিশের কাছেই চলে আসছে। তা আপনজন যদি তাকে শেল্টার দিতে না পারে, আপন যদি কোনো দায়িত্ব না থাকে, সেক্ষেত্রে একা পুলিশের পক্ষে করা সম্ভব? পুলিশও তো মানুষ। আর এত বড় বাহিনীর পক্ষে একজন দুইজন আমি হওয়া উচিত না, তারপরে হতেই পারে। এবং একজন পুলিশের জন্য দেখেন সমস্ত পুলিশ বাহিনীকে ব্লেম দেওয়া হচ্ছে। এরকম বাংলাদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু না কিছু অসৎ কর্মকর্তার জন্য আসলে পুরো বাহিনীর। একদমই শেষ মুহূর্তে 30 সেকেন্ডে আপনি বলবেন, আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার কথার মধ্য দিয়ে। আসলে আইনের দুর্বলতার কথা কিন্তু বারবারই বলা হচ্ছে, আসলে কি করলে সবল হতে পারে আইনটা, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। এখানে আমাদের যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক সুনির্দিষ্ট ইচ্ছা এবং অভিপ্রায়। এই পলিটিক্যাল উইল যদি আমাদের থাকে যে আইনের উপরে ঊর্ধ্বে কেউ অবস্থান করবে না, করতে দেয়া হবে না, যার যতই প্রতিপত্তি প্রভাব থাকুক না কেন সেই প্রভাব কখনো আইনকে দূরে ঠেলে দিতে পারবে না। এবং তাহলে দেখবেন যে ফরিদা ইয়াসমিনরা কত সফলভাবে আইনের প্রয়োগের মাধ্যমে সাধারণ নাগরিকদের অধিকার রক্ষায় সচেষ্ট ভূমিকা পালন করতে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বকুলকেও ধন্যবাদ, আলমগীরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলার জন্য। দর্শক, আমরা চেষ্টা করেছি আন্ডারকভার লাইভে সত্য ঘটনা অবলম্বনে আমাদের যে অনুসন্ধানের একটি গভীরে খোঁড়াখুঁড়ি করার জন্য, এবং দেখানোর চেষ্টা করেছি যে মানবিকতা আসলে কিভাবে বিভিন্ন জায়গায় ভুল লুণ্ঠিত হচ্ছে। আমরা চাই না মানবিকতা ভুল লুণ্ঠিত হোক, চাই মানবতার জয় হোক। থাকবেন নিউজ 24 এর সঙ্গে, থাকবেন টিম আন্ডারকভারের সঙ্গে। শুভরাত।